এই অশুভ শক্তির যাত্রা যদি রোধ করতে হয়, আরেকবার আমাদের বল প্রয়োগ করতে হবে, আরেকবার মুক্তিযুদ্ধের ন্যায় সশস্ত্র প্রতিরোধ করে তুলতে হবে। আমার একটা ধারণা, এদেরকে যদি নিঃশেষ না করা যায়, নির্মূল করা না যায়, তাহলে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হবার শঙ্কা একেবারেই নাকচ করে দেয়া যায় না। দেখেছেন এই লাল বানরগুলো, এই রাজাকার আলবদর আল শামসের বীর্যের উত্তরাধিকার গুলো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এসেছিল যখন, মনে হয় বহুকাল পূর্বে পিতামহের সাথে দেখা হলো। খুনি ফ্যাসিস্ট ইউনূস, অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত বিদেশি শক্তির ক্রিয়ানক, আমি যাকে ঘৃণা করে বলি সাম্রাজ্যবাদের পাঁচটা কুকুর, ইউনূস বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক ঐতিহ্যমণ্ডিত ছাত্র প্রতিষ্ঠানকে, সংগঠনকে নিষিদ্ধ করেছে, তাদের সামগ্রিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এমনকি ছাত্রলীগ করত এমন হাজার হাজার নেতাকর্মীকে ইউনূস কারাগারে অন্ধকারে প্রকোষ্ঠে রেখে দিয়েছে। এমনি তোর একটা প্রেক্ষিতে ডাকসু নির্বাচন এসে যায়। আমি প্রথম থেকে ভাবতাম ভোটের ফলাফল যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যাকে পছন্দ করে তারাই হবেন বিপিজিএস, বা তারাই হবেন ডাকসুর নেতা বা হল সংসদগুলোর নেতা। বাংলাদেশ ছাত্রলীগের মতন প্রতিষ্ঠানের এত বড় একটি ঐতিহ্যমণ্ডিত গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সেই নির্বাচনে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না। এটাই শুধুমাত্র ভাবতাম। ছিল কারা? ছিল যারা আমার দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং শামসুনার হল থেকে শত শত হাজারো আমার বোনদেরকে ধরে নিয়ে গিয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে, পাকিস্তানিদের ভোগের বস্তু হিসাবে পরিণত করেছিল। এমনকি শামসুনার হল এবং রোকেয়া হলে কিছু আমার বোনকে রেখে দিয়েছিল। পরবর্তীতে স্বাধীনতার ইতিহাস থেকে যতটুকু পাঠ জেনেছি, তাদের নগ্ন করে রাখা হতো। শুধু কি তাই, অনেক সময় তাদেরকে দুই হাত ফ্যানের বুকের সাথে ঝুলিয়ে রাখা হতো। মানে কি বিভৎস নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ করেছে। স্বাধীনতার পর অনেকেই ছিল গর্ভবতী, অনেকেই সুযোগ পেয়ে এই শামসুনার হল বা রোকেয়া হল থেকে আত্মহত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, তদানীন্তন সার্জেন্ট জহুল হলে, তদানীন্তন ইকবাল হলে পাক হানাদার বাহিনী কি নিষ্ঠুরতা, কি বর্বরতা, কি পৈশাচিকতা, কি বিভৎসতা চালিয়েছিল। আজকের যারা শিবির করে তারা হচ্ছে সেই রোকেয়া হল, শামসুন্নাহর হলের মেয়েরাও কিন্তু গতকালকে শিবির কি জয় করেছে। রাইট। তো যে কথা বলতে চাচ্ছিলাম বাড়ি ভাই, যে এই বিভৎসতা, নারকীয়তা এই আলবদর, আল শামস, রাজাকারেরা করেছিল। আজকের এই প্রজন্ম যারা শিবির করে তারা হয়তোবা জন্মই হয়নি, কিন্তু আমার মনে হয় তাদের পিতামহের ডিএনএ টেস্ট করা প্রয়োজন। ওই ডিএনএ এরা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আর কষ্ট হয়, খুব কষ্ট হয়, পীড়া হয়। মাঝে মাঝে মনে হয় এই অশুভ শক্তির যাত্রা যদি রোধ করতে হয়, আরেকবার আমাদের বল প্রয়োগ করতে হবে, আরেকবার মুক্তিযুদ্ধের ন্যায় সশস্ত্র প্রতিরোধ করে তুলতে হবে। আমার একটা ধারণা, এদেরকে যদি নিঃশেষ না করা যায়, নির্মূল করা না যায়, তাহলে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হবার শঙ্কা একেবারেই নাকচ করে দেয়া যায় না। দেখেছেন এই লাল বানরগুলো, এই
রাজাকার আল বদর আল শামসের বীর্যের উত্তরাধিকারগুলো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এসেছিল যখন, মনে হয় বহুকাল পূর্বে পিতামহের সাথে দেখা হলো বা দাদার সাথে দেখা হলো, বা ওদের রক্তবীজ মনে হয় এরা বহন করে। দুঃখ হয়, শিবির যারা করে ওরা তো সরাসরি স্বীকার করে, ওরা সরাসরি স্বীকার করে, কিন্তু এনসিপিরা নতুন করে বলল যে ৭১-এর স্বাধীনতা ওরা মানে না। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে দাবি করে, তাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি একজন বীর মুক্তিযোদ্ধা দাবিদার জিয়াউর রহমানকে তারা সেক্টর কমান্ডার বলে বা অনেক ক্ষেত্রে স্বাধীনতার ঘোষক দাবি করে, সেই দলটি যখন শিবিরের সাথে ঐক্য করে, এনসিপির সাথে ঐক্য করে, জামাতের সাথে ঐক্য করে, রাজাকার আল বদর আল শামস পাকিস্তানিদের সাথে ঐক্য করে, এতদিন পথ চলেছে শুধুমাত্র আমাদের অগ্রযাত্রাকে স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতি, মুক্তিযুদ্ধ। একটু থামে আপনাকে। এই ইলেকশনের রেজাল্টের পরে কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন শিবির ইলেকশনের জয়ের বড় একটা কারণ ছাত্রলীগ নাকি তাদেরকে ভোট দিয়েছে। আপনার কি মনে হয় এটা বাস্তব? এগুলো যারা বলে ওরা আসলে, ওদের বললাম যে এগুলো যারা বলে ওদের আসলে ডিএনএ পরীক্ষা করা উচিত, কারণ ওরা সুযোগ পেলেই আওয়ামী লীগকে জামাতের সহযোগী বলে। আরে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করেই তো আজকের এই অবস্থানে এসেছে। এই আওয়ামী লীগই তো স্বাধীনতার ৪৫ বছর পরে, স্বাধীনতা লাভের ৪৫ বছর পরে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদের শাস্তি দিয়েছে। নরঘাতক গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী সহ এই দালালদের, বিদেশি পাচাটা কুকুরদের, যারা নিজ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ভিনদেশি শাসককুলের পক্ষ অবলম্বন করেছিল, বাঙালিকে নিধন করেছিল, ধর্ষণ করেছিল, লুটপাট করেছিল, অগ্নিসংযোগ করেছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগই তো দেশবাসীর আকাঙ্ক্ষাকে সত্য সত্য। আমরা যখন এই আন্দোলন গুলো করতাম, যুদ্ধবিরোধী বিচারের আন্দোলন, আমরা স্বপ্ন দেখতাম যে বিচার হবে, এদের যে আসলে বিচার হবে এটা আসলে মনেতে বিশ্বাস করতাম না। এটা শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে, শেখ হাসিনার কারণেই এদের ফাঁসি হয়েছে। কিন্তু পাশাপাশি তো এটাও সত্য, আপনাদের ৫ই আগস্টের পরে প্রকাশ পেল এই শিবিরের যে বিপি হলো, এই ছেলেটা সহ শিবিরের বড় একটা অংশ ছাত্রলীগের ভেতরে ছিল। বারি ভাই, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই নীতিগতভাবে শক্ত অবস্থানে ছিল। কিন্তু ২০০৮ সালের পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আমাদের দল দেশ পরিচালনার দায়িত্বে ছিল। এই সুযোগে আমাদের অনেক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ত্রুটি ছিল, একথা আজ হলফ করেই বলা যায়। কারণ এত বড় একটা পার্লামেন্ট, এতগুলো সিটি কর্পোরেশনের মেয়র বা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জনপ্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাব, আনসার, মানে থাকার পরেও কি কারণে আমাদের এই বিপর্যয়টা আসলো? তো আমি যদি রাজনৈতিক কর্মী না হতাম, খোলামেলা ভাবে আরো অনেক কথাই বলতে পারতাম। তো শুধুমাত্র বলি,
কৌশলগত ত্রুটির কারণেই এই বিপর্যয়টা নেমে এসেছে। তার অন্যতম কারণ হচ্ছে আমরা সংগঠন করার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার অভাব ছিল। ক্ষমতার পেছনে আমরা হেঁটেছি শুধু, তো সংগঠনটার দিকে নজর দেইনি, যার ফলশ্রুতিতে সংগঠনের মূল সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর মধ্যে এই স্বাধীনতা বিরোধী অপশক্তি অনুপ্রবেশ ঘটেছিল। এই অনুপ্রবেশের বিরুদ্ধে অনেকেই আমাদের সচেতন করার তাগিদ দিয়েছেন। অনেক লেখক, অনেক সাংবাদিক, অনেক কলামিস্ট, অনেক বুদ্ধিজীবী, অনেক কবি, অনেক সাংবাদিক আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন এই জায়গায় শিবির, এই জায়গায় ওইটা, এই জায়গায় রাজাকার, ওই জায়গায় আলবদর, এরা আমাদের সংগঠনে ঢুকে পড়েছে। কিন্তু ওই যে বললাম, যা কিছু করে দেবেন আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের তো কোনো দায়িত্ব ছিল না। আমাদের যে এগুলোর ক্ষেত্রে কিছুটা দায়িত্ব ছিল যে এরা যে ঢুকে পড়ছে বা এদের ডিএনএটা একটু পরীক্ষা করি, এদের পারিবারিক পরিচয়টা একটু জানতে চেষ্টা করি। আমাদের সংগঠনের ভিতরে ঢুকে পড়লো এরা কি করছে তা যদি আমরা ওয়াচ করতাম, তাহলে আমার মনে হয় আজকে এই আমাদের মধ্যে ঢুকে পড়া অনুপ্রবেশকারীরা কত বড় যে সর্বনাশ করে গেল, কি বলবো আপনাকে বলেন। আমার মনে হয় আমরা 2024 সালের 5 আগস্ট পরে আমাদের যে হাজার বছরের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছু আমরা হারিয়ে ফেলেছি। আমার কাছে মনে হয় স্বাধীনতার সার্বভৌমত্ব আজ বিপন্ন। আমার কাছে মনে হয় বাংলা একাডেমির বইমেলা আর মনে হয় আবহমান কালের স্মৃতি ধারণ করবে না। আমার মনে হয় সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানুষের মিলন মেলা আর মনে হবে না। রায়ের বাজার গত 12 মাসে নীলকান্তি দাস গত 12 মাসে মূল্যায়নের চেষ্টা করেছেন এই বিষয়টা। বাড়ি ভাই প্লিজ এক মিনিট। রায়ের বাজারের বধ্যভূমিতে আমরা মনে হয় প্রাণ খুলে আর শ্রদ্ধা নিবেদন করতে পারবো না। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমরা মনে হয় প্রাণ খুলে আর শ্রদ্ধা নিবেদন করতে পারবো না। বর্ষবরণের অনুষ্ঠান ছায়ানট, রমনার পটমূলে যেটা করে থাকে সেখানে মনে হয় আর আমরা আর মুক্ত মনে যেতে পারবো না। আমার মনে হয় চারুকলা অনুষদের যে মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রা মনে হয় আর আমরা দেখতে পারবো না। আপনার বইমেলায় শেখ হাসিনার ছবি সহ ডাস্টবিন করেছে। সর্বশেষ মঙ্গল শোভাযাত্রায় শেখ হাসিনার প্রতিকৃতিকে যেভাবে বহন করেছে, আপনি কিভাবে আশা করেন? এটাই তো আমাদের ব্যর্থতা, এতেই তো আমাদের হৃদয়ে রক্তক্ষরণের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এই মাত্র সেই দিন 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ওরা কেড়ে নিল। অথচ সেই দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে কি সগর্বে বলে যে বাঙালিদের কি বলে, হৃদয় সাফ করতে হবে, হৃদয় সাফাই করতে হবে। ওরা বলে বাংলাদেশের সাথে সকল অমীমাংসিত বিষয় মীমাংসা হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার সাথে দেখলাম তার এই পরিণত বয়সেও সে এদেরকে প্রশ্রয় দিল। চোখের সামনে দেখলাম মির্জা ফখরুলদের নেতৃত্বে, দেখলাম এনসিপির নাহিদদের নেতৃত্বে, দেখলাম ওই যে বিদেশি শক্তির ক্রিয়ানক ইউনুসকে কি সহাস্য বদনে করমর্দনী নয় কোলাকুলিও করতে দেখলাম। এদের কাছে আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। এবং আমরা মুক্তিযুদ্ধ যে করেছিলাম অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল, আধুনিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্র গঠনের সেই সংগ্রামটাও, সেই লড়াইটাও, আমাদের সেই আকাঙ্ক্ষাটাও আজকে আমার মনে হয় বিলুপ্তির পথে। আমার একটা বিশ্বাস বাঙালি আবার রুখে দাঁড়াবে, আবার গণজাগরণ মঞ্চ ফিরে আসবে, আবার আমাদের এই প্রজন্ম, যে প্রজন্ম মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে এবং আমাদের কৌশলগত ত্রুটির সুযোগে আমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছে অনেক ক্ষেত্রে, তারা আবার ফিরে আসবে। প্রয়োজন
শুধুমাত্র সঠিক নেতৃত্ব দেওয়া প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে মোহ ত্যাগ করে ঊর্ধ্বে তুলে ধরার, তাহলে আমার মনে হয় এই প্রজন্মকে আবার ফিরে আসবে, এই প্রজন্ম আবার মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধের ভিত্তিতে উঠে দাঁড়াবে। এবং আমার বিশ্বাস 1980 সাল সম্ভবত, বাড়ি ভাই আপনার মনে থাকার কথা, শহীদ মিনারের কাজ দিয়ে কার্জন হলের দিক দিয়ে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চেয়েছিল। আচমকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু শিবিরকে যে ধাওয়া দিয়েছিল, সে ধাওয়ায় কিন্তু বহুকাল বিশ্ববিদ্যালয়ে আর ঢোকার নাম করেনি। আমার বিশ্বাস গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ রায় দিয়েছে। দেখলাম ছাত্রদলের প্রার্থীরা এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলছে। প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জাল ভোট বা কারচুপির সহযোগিতা করেছে ইত্যাদি অভিযোগ তুলছে। দেখি কোথাকার পানি কোথায় যায়। আমার বিশ্বাস 21 প্রথম প্রহরে তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে না মিলাদ মাহফিলের ব্যবস্থা করবে আগামীতে? এরা বললাম তো, এরা তো আসলে পাকিস্তানের রক্তবীজের উত্তরাধিকার। এরা কি করবে এখনো হলফ করে বলা যায় না। তবে আমার মনে হয় অতীতের মতো নেই, ওরা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবে না। প্রথম পরে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা ভাষা আন্দোলনের অমর স্মৃতিকে হৃদয়ে ধারণ করে ঊর্ধ্বে তুলে ধরতে চায়, তাদেরকে নিরাপদে এখানে আসার সুযোগ করে দিবে বলে আমার মনে হয় না। তবে যাই করুক, যাই হোক, আমার বিশ্বাস এদের পরাজয় বা এদের পতন অবশ্যই বাংলাদেশের আগামী প্রজন্ম নিশ্চিত করবে, এটাই আমার মনের গভীরের প্রতীতি। এখন সেই আদালতে, যে আদালতে আপনারা যুদ্ধবন্দী বিচার করেছিলেন, সেই আদালতে শেখ হাসিনার বিচার খুব তাড়াতাড়ি তারা একটা রায় চাচ্ছে। হয়তো রায়টা তৈরি করা আছে। আইজিপি, সাবেক আইজিপি, উনি রাজসাক্ষী হয়েছেন। খুব তাড়াতাড়ি একটা সাজা মানে তারা ফাঁসির রায় দিতে চায়, বলে দিয়েছে যতক্ষণ বিচার শেষ না হবে ততক্ষণ আওয়ামী লীগকে কাজ করতে দেবে না। এই যে পরিস্থিতিতে আপনাদের হাত থেকে বাংলাদেশটা ফসকে গেল, সেই ফসকে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষ বিপন্ন হয়ে গেল। সে আহমেদ সুফা বলেছিলেন, আওয়ামী লীগ যখন জিতে জয়ী হয়, একা জয়ী হয়, আওয়ামী লীগ যখন হারে সবাই হেরে যায়। কি বলবেন এই পরিস্থিতি? বাড়ি ভাই, আপনি তো, আমি আপনাকে যতটুকু চিনি, আপনি কিন্তু রাজনৈতিক সাহিত্যের গভীরে যাওয়ার একটি মানুষ। আপনার কিন্তু অসাধারণ জ্ঞান এবং প্রতিভা রয়েছে। আমি যতটুকু আপনাকে চিনি, আপনার লিখনী সত্তার কিন্তু আমি একজন অকৃত্রিম ভক্ত ছিলাম। তো সময় আপনার হবে কিনা আমি জানি না, খুব বেশি দূরে না যাই। 1971 সালে আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যাদেরকে পরাজিত করেছিলাম, তারাই কিন্তু 1975 সালের 15ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ধ্বংস করেছে, হত্যা করেছে। আমাদের পরম সৌভাগ্য, বঙ্গবন্ধুর 2 কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার কনিষ্ঠ বোন শেখ রেহানা প্রবাসে থাকার কারণেই তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। তারা যদি দেশে থাকতো, আমার মনে হয় আপনি দ্বিমত করবেন না, তারাও যে এই মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নিষ্ঠুরতার বর্বরতার শিকার হতেন। প্রমাণ, ওই বাড়িতে কোনো নারী কিন্তু, অবলা নারীরই কিন্তু প্রাণ রক্ষা পায়নি। এমনকি 9-10 বছরের শিশু রাসেল, সেও তার প্রাণ ভিক্ষাতেও প্রাণ রক্ষা পায়নি। সেই শক্তিটাই 75 সালের 15ই আগস্ট এই ঘটনা ঘটালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রবাসে ছিলেন, সেখান থেকে ভারতবর্ষে এসে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন।
ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কন্যা স্নেহে, সন্তান স্নেহে তাদেরকে আশ্রয় দিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল 1981 সালের 14, 15, 16 ফেব্রুয়ারিতে ঢাকার হোটেল ইডেনে অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে দলের ঐক্য, দলের সংহতি রক্ষা করার প্রয়োজনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল। সভাপতি নির্বাচিত হওয়ার পর যখন তিনি দেশে ফেরার উদ্যোগ গ্রহণ করেন, তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন ইতিহাসের নির্মম নিষ্ঠুর এক সামরিক স্বৈর শাসক জিয়াউর রহমান। তিনি রক্তচক্ষু দেখালেন, তিনি হুঙ্কার দিয়ে বললেন, শেখ হাসিনা যদি দেশে ফিরে তাহলে তার পিতার মতোই ভাগ্য বহন করতে হবে, পরিণতি একই হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অদম্য, অপ্রতিরোধ্য সাহসিকা, তিনি তার প্রমাণ রেখেছেন। বঙ্গবন্ধুর রক্তবীজ যার ধমনীতে প্রবাহিত, সেই রক্তবীজ পরাভব মানে না। জিয়াউর রহমানের হুঙ্কারকে তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাল্টা বললেন, আমার ভাগ্য যদি পিতার মতো বহন করতে হয় তাহলেও আমি আমার স্বদেশ ভূমিতে ফিরে যাব। তিনি অটল। জিয়াউর রহমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য আমার স্মৃতিতে যতটুকু মনে পড়ে, মির্জা গোলাম হাফিজ পরবর্তীতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন এবং লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এই দুইজনকে কেন্দ্র করে শেখ হাসিনার দেশে ফেরার বিরুদ্ধে একটি প্রতিরোধ কমিটি গঠন করেছিলেন। তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1981 সালে 17 মে তার প্রিয় স্বদেশ ভূমিতে ফিরে এসেছিলেন। তারপর থেকে 19 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, 11 বার রাজনীতি থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা মরার আগে মরার মানুষ নন। তিনি বলেছেন না, অদম্য অপ্রতিরোধ্য, তার স্বাক্ষর তিনি রেখেছেন। তো যে কথাটা বলছিলেন বাড়ি ভাই, একটু লিঙ্কটা বলেন তো। বলছিলাম যে তারা শেখ হাসিনার ফাঁসি সেখানে দেওয়ার আয়োজন করেছে এবং আপনারা এই কথাটাই বলছিলাম যে 1996 সালের নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় দেশ পরিচালনার দায়িত্বে আসলাম। মনে আছে তখন সেনাবাহিনীতে কিন্তু একটি বিদ্রোহ করা হয়েছিল বা সেনা অভ্যুত্থানের প্রয়াস চালানো হয়েছিল। বাংলাদেশের জনগণ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বুদ্ধিমত্তায় নির্বাচন কিন্তু তিনি আদায় করে ছেড়েছিলেন, তিনি সরকার গঠন করেছিলেন। 2001 সালে আবার কিন্তু আমরা আরেকটি ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে পরাজিত হই। তারপরে ইতিহাস আপনাকে বলার অপেক্ষা রাখে না। এমন কোন চেষ্টা নেই বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, জামাত মিলে, 20 দলীয় জোট মিলে আওয়ামী লীগকে ধ্বংস করার, নিঃশেষ করে দেওয়ার প্রয়াস তারা চালায়নি। আপনার স্মৃতির মানুষ মনিকোঠায় নিশ্চয়ই আছে। দেখুন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কূটনীতিক এবং অর্থনীতিবিদ শাহ এস কিবরিয়াকে হত্যা করা হয়েছে। খুলনার অজাতশত্রু নেতা মঞ্জুল ইমামকে হত্যা করা হয়েছে। নাটোরের জনগণের জনপ্রিয় নেতা মমতাজ উদ্দিনকে হত্যা করা হয়েছে। গাজীপুরের জনগণের নন্দী নেতা, এদেশের শ্রমিক শ্রেণীর অকৃত্রিম শরীর হাসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। বালু ভাই সাংবাদিক, তাকে হত্যা করা হয়েছে। এমন শত শত দেশ বরেণ্য রাজনৈতিক নেতা এবং হাজার হাজার মানুষকে ওই সময়টায় হত্যা করা হয়েছে। যখন হত্যা করার পরেও খালেদা তারেকরা দেখলো আওয়ামী লীগের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাচ্ছে না, তখন তারা 2004 সালের 21শে আগস্ট সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশে শেখ হাসিনাকে হত্যা করার জন্য 13টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। সেই গ্রেনেড হামলার আসামিদেরকেও কয়েকদিন আগে মুক্তি দেওয়া হলো, বেকসুর খালাস দেওয়া হলো। 14 জন
বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, তারেক সহ 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। আমি ভুলে যাইনি, প্রকাশ্য আদালতে এই খালেদা জিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চিৎকার করে বলে উঠলেন, মাননীয় আদালত, 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য আমার যদি একবার ফাঁসি হয়, তারেক রহমানের ডাবল ফাঁসি হবে। আদালত শুনতে চাইলেন কেন ডাবল ফাঁসি হবে, তখন বললেন, তারেক রহমান আমাকে 3 বার হাওয়া ভবনে ডেকে নিয়ে বুদ্ধি করেন, পরামর্শ দেন, গ্রেনেড কোথায় থেকে আসবে, পুলিশ কি করবে, কারা গ্রেনেড ছুটবে, তাদেরকে দেশের বাইরে কিভাবে পাঠিয়ে দিতে হবে, যদি শেখ হাসিনার মৃত্যু গ্রেনেডে নিশ্চিত করা না হয় তাহলে পাল্টা গুলি করা হবে, ইত্যাদি বিবরণ তিনি প্রকাশ্য আদালতে দিয়েছিলেন এবং তারেক রহমানের ডাবল ফাঁসি দাবি করেছিলেন। এবং এই মামলার আরেকজন আসামি মুফতি হান্নান, তিনি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তারেক রহমান কিভাবে তাকে এই হাওয়া ভবনে ডেকে নিয়েছিলেন, হাওয়া ভবনে ডেকে নিয়ে তাকে পরামর্শ দিয়েছিলেন এবং নিজে গ্রেনেড তার হাতে তুলে দিয়েছিলেন এবং তিনি এই হামলায় মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন। এবং আমিও সেই সমাবেশটিতে উপস্থিত ছিলাম, দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল রচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন রক্ষা করেছে। যখন তাকে এই খোলা ট্রাক থেকে গাড়িতে উঠানো হয়, এর আগেই গুলি করে তার বুলেট প্রুফ গাড়ির চাকা পাংচার করে দেওয়া হয়েছিল। গাড়িতে যখন তিনি উঠতে যান তখন তাকে আবার লক্ষ্য করে গুলি করে তো তাকে আল্লাহ মারেকে শেখ হাসিনা প্রাণে বেঁচে গিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বাড়ি ভাই অনেক কথা। এখন আসুন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আপনি জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশ্বজন স্বীকৃত একটি মানদণ্ড আছে। বাংলাদেশে গণহত্যা বা মানবতা বিরোধী কোনো অপরাধ জুলাই আগস্টে আমরা করিনি, আমাদের সংগঠন করেননি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমন কাজের সাথে ন্যূনতম সম্পৃক্ত ছিল না। তো আমি অনেক মানুষ হতাহত হয়েছে সেই ঘটনায়। আমি বলি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখনই গঠিত হয় যখন গণহত্যা হয় বা মানবতা বিরোধী অপরাধ হয়, তখন এটা হয়। আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে প্রতিহিংসামূলক, বিদ্বেষমূলক প্রতিশোধ নেওয়ার জন্য, যারা 1971-এ পরাজিত হয়েছে, 75-এ সফলতার স্বাক্ষর রেখে আবার 96-তে পরাজিত হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, নজিরবিহীন, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। 70-এর দশকে 60-এর দশকে মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীর দেশে দেশে জনগণের নন্দিত নেতা, জাতীয়তাবাদী নেতাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নক্রুমা, মিশরের আনোয়ার সাদাত, চিলির আলেন্দে হত্যা করেছে, কিন্তু কোনো হত্যাকাণ্ডের বিচার কিন্তু হয় না। কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাবৎ দুনিয়ার মোড়লদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন। কর্নেল ফারুক সহ 6 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছেন। এখন এগুলোর তো প্রতিশোধ দিতে হবে, সেই প্রতিশোধের জন্যই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আমি যদি আপনাকে একটু সুযোগ দিলে বলি যে জুলাই আগস্টে যে আন্দোলনটা করা হলো, যে আন্দোলনের প্রথম কোটা যখন নিষ্পত্তি, তাকে যখন 1 দফায় নিয়ে যাওয়া হলো, তখন আপনারা কি দেখেননি বোরকার ভিতর থেকে AK-47 রাইফেল বের করে ছাত্র জনতার উপর কি নির্মম নিষ্ঠুর ভাবে গুলি করা হচ্ছে? আপনারা কি দেখেননি? বিশ্ববাসী কি দেখেনি? বিশ্ব জনমত কি দেখেনি যে সন্ত্রাসীরা কি করে 7.62 স্নাইপার রাইফেল দিয়ে মানুষকে, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হচ্ছে? মানুষকে দেখেনি স্নাইপার রাইফেল থেকে সুউচ্চ ভবন থেকে আরেক সুউচ্চ ভবনের শিশুদের টার্গেট করে
গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি ইউনূস সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি কিভাবে বলেছেন 7.62 রাইফেল সাধারণ মানুষের হাতে থাকে না, এটা বিশেষায়িত একটি রাইফেল এবং বিশেষ সন্ত্রাসী যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে জড়িত তারাই ব্যবহার করে। এবং তিনি কিন্তু হরকাতুল জিহাদের দিকে আঙ্গুল নির্দেশ দিয়েছেন। আপনারা কি দেখেননি এই লন্ডন থেকে বিএনপির নেতা তারেক রহমান, যারে আমি তারিক্কা কই, সেই তারিক্কায় ওখান থেকে বৈশা দেশে খোঁজ নিয়েছে আজ কয়টা লাশ পড়লো, লাশ পড়ছে না কেন, কি বলে লাশ পরে ফেলে দাও, লাশ পড়লেই এই সরকারে বিদায় হবে, দেখেননি। তারপরেও যদি আমি বলি, কারা বঙ্গবন্ধু ভবন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে, কারা মেট্রো রেল পুড়িয়েছে, কারা সংসদ ভবন ধ্বংস করেছে, কারা প্রধানমন্ত্রী কার্যালয় ধ্বংস করেছে, তারা গণভবন ধ্বংস করেছে, তারা সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যালয় ধ্বংস করেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো পুড়িয়ে দিয়েছে, কারা বাংলাদেশ টেলিভিশন পুড়িয়ে দিয়েছে, কারা বাংলাদেশের হাজার হাজার সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, কারা বাংলাদেশের হাজার হাজার স্বাধীনতার পক্ষের শক্তির মানুষদের বাড়িঘরে অগ্নি সংযোগ করেছে। শুধু কি তাই যাত্রাবাড়ি থানায় 27 জন পুলিশ সদস্যকে একটি রুমে অস্ত্রের মুখে আটক করে গান পাউডার দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই যাত্রাবাড়ি ফুটওভার ব্রিজে 7 জন পুলিশ সদস্যকে হত্যা করে তাদের পা উপর দিয়ে মাথা নিচু দিয়ে ঝুলিয়ে রেখেছে। একজন নারী পুলিশ সদস্য, একজন পুলিশ কনস্টেবল 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তাকে যখন এই সন্ত্রাসীরা হত্যা করতে যায় তিনি বলেছিলেন, আমার পেটে 5 মাসের বাচ্চা আছে, ভাই তোমরা মেরো না, আমি পুলিশের চাকরি ছেড়ে দিব। কিন্তু তারা তাকেও রেহাই দেয়নি, তারা অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে তাকে হত্যা করেছে। আমি যে কথাটি বলতে চাই যে এই সকল হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জুডিশিয়ারি ইনকোয়ারি কমিটি করেছিলেন একজন হাইকোর্টের সিনিয়র জাজের নেতৃত্বে, এবং তিনি আহ্বান জানিয়েছিলেন আন্তর্জাতিক যে কোনো সংস্থাকে তিনি আমন্ত্রণ জানাবেন তাদের। আমাদের 40 মিনিট 45 মিনিট হয়ে গেছে। আপনি যে কথাগুলো বললেন এইগুলোর প্রতিকার করতে হইলে আপনাদেরকে আবার দেশের ক্ষমতায় আসতে হবে। সেই পথটা কোথায়, কিভাবে দেখেন সেই পথটা? প্রিয় বাড়ি ভাই, আমি ওই সুযোগে যেটা বলতে চাইছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থাগুলোকেও আহ্বান জানিয়েছিলেন, আসুন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, কিন্তু তারা কিন্তু আসেনি। আমার ক্ষুদ্র একটা রাজনৈতিক কর্মী হিসাবে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, কোথায় এখন ভলকার তুর্কম্যান, কোথায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস, কোথায় আন্তর্জাতিক অপরাধ বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কোথায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কোথায় বিশ্বের তাবৎ মানবাধিকার সংগঠনগুলো, কোথায় ইউরোপিয়ান ইউনিয়ন, যে গত 13টি মাস যাবৎ বাংলাদেশে যে ধরনের বর্বরতা, নিষ্ঠুরতা, পৈশাচিকতা, বিভৎসতা চলছে তার বিরুদ্ধে তাদের তো আর কথা আসে না। তাই আপনি তো বাম রাজনীতির ঘরানার সবটাই জানেন। আমার মনে হয় আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু দুই পরাশক্তির স্নায়ু যুদ্ধ ছিল। তখন কিন্তু আমরা একটা কথা হলফ করে বলতাম যে মার্কিন সাম্রাজ্যবাদ বা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ পৃথিবীর দেশে দেশে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কিছু মানুষকে বেছে নেন, যাদেরকে অর্থ দ্বারা পুষ্ট করেন, বিভিন্ন পদক দিয়ে পুরস্কৃত করে, সেই দেশের মানুষকে মহাবিষ্ট করেন। আজকের সামগ্রিক প্রেক্ষিত দেখে আমার মনে হয় ইউনূসকেও এই শান্তিতে নোবেল দিয়ে তাকে বাংলাদেশের জনগণের কাছে অধিকতর, সুৎখোর হিসাবে পরিচিত ছিল, ওর তো পরিচয় বাংলাদেশের নারীদের কাছে, তো ওর কাছ থেকে যে লোন নেয় তার সংসার টিকানো
কষ্টকর, তার ঘর বাড়ি ভিটেমাটি ছাগল গরু বিক্রি করে ওর সুদের টাকা পরিশোধ করতে হবে। সেই মানুষটাকে গ্রহণযোগ্য করার জন্য যদি শান্তিতে এই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে, তাহলে কি অত্যুক্তি করা হবে? নিশ্চয়ই নয়। আমি ওই প্রসঙ্গে প্রিয় বাড়ি ভাই আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে এই অপরাধের সাথে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তার নেতৃত্বাধীন দল বাংলাদেশ আওয়ামী লীগ বা কারাগারে আটক আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী পরিষদের কোন সদস্য জড়িত ছিল না। জড়িত ছিল এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রমাণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিন্টন ফাউন্ডেশনের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি বাংলাদেশের সরকার পতনকে, রিজন সিজকে তিনি আখ্যায়িত করেছিলেন ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে। তার পাশে দাঁড়িয়েছিল আজকের যে তথ্য উপদেষ্টা মাহফুজ, তিনি তাকে ইঙ্গিত করে বললেন মাহফুজ হচ্ছে এই ম্যাটিকুলাস ডিজাইনের মেইন আর্কিটেক্ট। অতএব যদি বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার করতে হয়, তাহলে ইউনূস হচ্ছে প্রধান আসামি। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধি অনুযায়ী 164 ধারার জবানবন্দি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং আজ হোক আর কাল হোক এ মামলায় ও হবে 1 নম্বর আসামি। ওকে রিমাইন্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই কোথায় থেকে অস্ত্র এসেছিল, কোথায় থেকে অর্থ এসেছিল, কোথায় থেকে বাংলাদেশে এই বিভীষিকাময় জঘন্য হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল, তার সবটাই বেরিয়ে আসবে। অতএব এই জেনারেশন কিন্তু আওয়ামী লীগকে বিরোধী দলে দেখে নাই। এই জেনারেশনের আওয়ামী লীগকে আমরা বিরোধী দলে দেখেছি। আওয়ামী লীগ বিরোধী দলে কি করতে পারে এগুলো আমরা জানি। এবং এই আপনাদের একজন নেতা ফজলুর রহমান ছাত্রলীগে বেঁচে গেছিলেন 5 আগস্টের পরে, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। ইউনূস সরকারের নানা ব্যর্থতার কারণে আওয়ামী লীগ কিন্তু 1 বছরে ঘুরে দাঁড়িয়েছে। এর সবাই মানেন, ইয়ে করেন। আমরা দেখছি ইদানিং আওয়ামী লীগের কিছু নেতা, সম্ভবত বাইরের কেউ অন্তর্কলে জড়িয়ে পড়েছে। তারা রিপোর্ট করাচ্ছে না আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায়। আপনি কি খেয়াল করেন এগুলা? করি। আমি বলবো বাংলাদেশ বদ্ধ কোনো জলাশয়ের রাজনীতি করে না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে গতি আছে, প্রবাহ আছে, স্রোত আছে, ঢেউ আছে। বঙ্গোপসাগরের মতন সে উত্তালও হয়। যুগে যুগে এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু কোন ষড়যন্ত্রেই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বাস্তবায়ন হতে দেয়নি, দেখেনি। আমি যে 1/2 শতাব্দীকালের রাজনৈতিক কর্মী, এই 1/2 শতাব্দীকালেই তো কত কিছু চোখের সামনে দেখলাম। আমার বিশ্বাস আপনি যে কথাটা বললেন, যারা নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য দেশ, জাতি, জনগণ এবং সংকটের এই দুর্যোগক্ষণে এমন ধরনের দুষ্কর্মের সাথে নিয়োজিত রয়েছেন, তাদেরকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা গ্রহণ করবে না, বর্জন করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কারণ বঙ্গবন্ধুর রক্তবীজ যার ধমনীতে প্রবাহিত, তিনি দিবারাত্রি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের যে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন সমৃদ্ধির যে ধারাকে রদ করা হয়েছে, সে ধারায় দেশকে আবার ফিরিয়ে আনার জন্য। এবং কেন্দ্রীয় নেতারা আছেন, তার পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ে ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা আওয়ামী লীগ বা তার সকল সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের সাথে সরাসরি কথা বলছেন। যারা আহত হচ্ছেন, যারা নিহত হচ্ছেন, যারা কারাগারে আছেন, কেউ এই প্রমাণটা আমরা পাই সারা দেশে আওয়ামী লীগ গ্রাসরুটের যেসব ছেলেপেলের সাথে আমাদের কথা হয়, আমরা অবাক হয়ে দেখি তাদের সাথে সরাসরি
শেখ হাসিনার একটা যোগাযোগ তৈরি হয়েছে, উনি প্রত্যেকের সাথে কথা বলেন, উনার কারণে একটা দল এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে। এটা আপনাকে একটু একটু অন্য একটা প্রসঙ্গে নিয়ে যাই, আপনাদের আত্মসমালোচনার বিষয়টা। গতকালকে আপনার ছবি সহ আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে মৃণালকান্তি দাস আমাদের অনুষ্ঠানে আসবেন। সেখানে অনেক লোক, কত 623 জন লোক নানান মন্তব্য করেছেন, এবং মন্তব্যে আপনার তাদের ক্ষোভ গুলা প্রকাশ, কয়েকটা বলি সেটা। জান্নাত জ্যোতি, আসল নাম নকল নাম জানি না, উনি লিখেছেন ওনারে কখনো আর মুন্সিগঞ্জের রাজনীতি যাতে না দেখে। তারপরে রকিব সরকার বলে একজন লিখেছেন উনি এমপি হওয়ার পর আওয়ামী লীগের আদর্শিক রাজনীতি করেননি, এমপি লীগ বানাতে গিয়ে জামাত বিএনপিকে বুকে টেনে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি কঠিন করে তুলেছিলেন। আমার পার্শ্ববর্তী আসন ও মামার বাড়ি হওয়ার সুবাদে তা খুব দেখেছি। মেহেদি মোল্লা বলে একজন লিখেছেন আপনি অনেক করতেছেন, এইসব মানুষদের রেখে আপাতত তরুণদের নিয়ে ভাবুন, তাদেরকে সুযোগ দিন। এই যে বিষয়গুলা আপনাদের কর্মীরা লিখছে, এর আত্মসমালোচনা কি বাড়ি ভাই? মানে ফেসবুকের প্রপার আইডি যদি না জানি বা যিনি লিখেছেন তার পরিচয় যদি বিস্তৃতভাবে না জানি, তাহলে মন্তব্য করা খুব কঠিন হয়। তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের কাছে, আমার এলাকার মানুষের কাছে বা আমার নেতাকর্মীদের কাছে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা নয়, সাহস আমার আছে। আমি 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করার পর আমি রাজনীতিতে হাতে করি নেই। প্রতিবাদ এবং প্রতিশোধের অমোঘ নেশায় আমি সারাক্ষণ কাজ করতাম। আমার ছাত্র জীবনে 23 মাস আমি কারাগারে ছিলাম। কি নির্মম নিষ্ঠুর শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছি তা বলার অপেক্ষা রাখে না। এখন কলম আছে, কালি আছে, ফেসবুক আছে, তার মোবাইলও আছে, লিখতে পারে। এখন কে লিখেছে এটা তো আমি জানি না। তবে হ্যাঁ, আমি মনে করতাম বা আমি প্রকাশ্যে বলতাম, আমার একটি বক্তৃতা প্রায় লক্ষ্য করে থাকবেন, যে এমন রাজনীতি আমি করব না যে রাজনীতি যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি এলাকা ছাড়া হবে, ঘর ছাড়া হবে, বাড়ি ছাড়া হবে, গ্রাম, এমন রাজনীতি আমি করব না। আপনি শেষ অংশে বলছিলেন যে আপনার সংগঠনের যারা আপনার বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেন তার আপনি ওদের জবাব দিচ্ছিলেন আপনি তাদের বক্তব্যে। তো ঠিক আছে, তো আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমার ফোন দিনরাত্রি খোলা থাকে। তারা যদি আমার কাছে জানতে চায়, তাদের কোনো অভিযোগ থাকে, বলতে চায়, আমি তার উত্তর দেওয়ার মতন সাহস আমার আছে, দৃঢ়তা আমার আছে। আমি তাদের কাছে আমি অনুরোধ জানাবো, সংগঠনের এই সংকটকালে আমাদের নেত্রী দেশে নাই, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায় বা তাদের জীবন আজ বিপন্ন। সুতরাং এই সমস্ত নোংরামি, কাদা ছোড়াছড়ি না করাটাই ভালো। আমি বিশ্বাস করি আজকের প্রেক্ষিতে যদি আমাদের এই সংকট থেকে নিজেদের উত্তরণ ঘটাতে হয়, তাহলে মতানৈক্য, মত পার্থক্য, মতদ্বৈততা দূর করে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে যদি জয়লাভ করতে হয়, মতৈক্যে পৌঁছতে হবে। আমি মনে করি ঐক্যবদ্ধ শক্তির বিজয় অসম্ভবই। আর যদি আমরা অনেককে বেড়াজালে আবদ্ধ থাকি, তাহলে এই বিভর সময় থেকে উদ্ধার পাওয়াটা মুশকিল হয়ে যাবে বলে আমি মনে করি। তো আমাদের অনেক কিছুর সাথে জড়িত, ডাকসু অনেক নেতৃত্বের সাথে জড়িত, এবং ডাকসু আমাদের জাতীয় অনেক অনুষ্ঠানের সাথে জড়িত। এই ডাকসুর বিপিজিএস বাংলাদেশ ছাত্র সভাপতি, সাধারণ সম্পাদক, স্বাধীন বাংলা পতাকা তুলেছিলেন, স্বাধীনতায়
ইশতেহার ঘোষণা করেছিলেন। এই ডাকসু এখন পর্যন্ত প্রতি বছর 21-এর প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে প্রাইম মিনিস্টার এবং মন্ত্রিসভা যে প্রথম শহীদের প্রতি শ্রদ্ধা জানায়, এর আয়োজন করা হয়েছে ডাকসু। এই ডাকসু পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা, ওইটারও আয়োজন করে এই ডাকসু। এখন যে একটা ধর্মীয় সংগঠন ডাকসুর নেতৃত্বে এলো, তারা কি এই কাজগুলা করবে বা করতে পারবে বলে আপনার মনে হয়? আমার তো কোনো ছবি নাই, কিন্তু ছাত্র শিবির কোনোদিন 21-এর প্রথম প্রহরে ফুল দিয়েছে শহীদ মিনারে বা মঙ্গল সমাজে নেতৃত্ব দিয়েছে, এমন কোন ছবি কিন্তু আমাদের সামনে নেই। ভাই ধন্যবাদ। গত 13টি মাস যাবৎ একটা মানবিক বিপর্যয়ের মধ্য দিয়েই দিন কাটাই। দিন যায় রাত যায়, রাত যায় দিন আসে, কখন ঘুমাই কখন খাই, মানে দুঃসংবাদের তো আর কোনো শেষ নাই। সকাল দুপুর বিকাল সন্ধ্যা মধ্যরাতে দুঃসংবাদ পেতেই থাকি। মানে এটা ভয়াবহ সংকটকাল আমরা গত 13টি মাস অতিক্রম করছি। তার মধ্যে কিছু কিছু দিন অনেক বেশি কষ্ট দিয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। গতকাল এমন একটি দিন ছিল। এর আগেই ওই মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কারণ আমাদের এই উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসনের সূর্য অস্তমিত হবার পর যে মানুষটি প্রথম সার্থক রূপে অনুভব করতে সক্ষম হয়েছিলেন ব্রিটিশ শাসনের নিকট থেকে বাঙালি জাতি অথবা পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী মুক্তি লাভ করলেও নতুন আরেকটি উপনিবেশিক শাসনের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। তাই তিনি 1948 সালের 4 জানুয়ারি আজকের বাংলাদেশ ছাত্রলীগের গোড়াপত্তন করেছিলেন। তারপরের যে সিঁড়িগুলো, মানে বাঙালি জাতির দীর্ঘ 23 বছরের নিরবিচ্ছিন্ন যে সংগ্রাম, সেই সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র সমাজের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। বলতে গেলে 52 সালের ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 58 সালের আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, সমস্ত যে ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশ ছাত্রলীগ ছিল বাংলাদেশের ছাত্র জনতার অগ্রভাগে। সেই সংগঠনটিকে